যাই হোক, গত ক্লাসে তো আমরা কিছু আলোচনা করেছিলাম, সাধারণ আলোচনা, যে আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর রসায়ন তার সিলেবাস, তার বিষয়বস্তু সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম। আমি গ্রুপে কিন্তু ওই দিন রসায়ন পড়তে গেলে কিছু বেসিক জিনিস সবসময় মনে থাকতে হয়, যেগুলো আমাদের প্রতিনিয়তই প্রয়োগ করা লাগে। আমি একটা পোস্ট দিয়েছিলাম, রসায়নের টুকিটাকি এই নামে একটি নোটের পোস্ট দিয়েছিলাম। সেখানে দেখবে যে কিছু ধাতুর প্রতীক সংকেত যোজনী, কিছু অধাতুর প্রতীক সংকেত যোজনী, কিছু যৌগমূলক আমি আলোচনা করব ওইগুলো সম্পর্কে। তার আগে আমরা বইয়ের লিস্ট জানতে চেয়েছিল অনেকেই। আমি কিন্তু বলেছি যে বই এখন আপাতত কেনা লাগবে না, আমরা সিলেবাসে প্রবেশ করার আগে বই কিনলে হবে। তো সিলেবাসে প্রবেশ করার আগে আমরা কিছু বিষয়ে আলোচনা করব আজকে ক্লাসের পরবর্তী আরও হয়তো একটা দুটো ক্লাসে, তারপরে বই লাগবে। তো একটু দ্রুত সবাই জয়েন করো। আমি পিছনে দেখি ভিডিওটা ঠিকঠাক আছে কি না। ওকে, ঠিক আছে। তৃষা, ওয়েলকাম। বিথি, ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাদের যে বইয়ের লিস্ট দিয়েছিলাম, বই তোমাদের এখনই কিনা লাগবে না, সেটা কিন্তু আমি আগেও বলেছি। ওই শিটে শুধু বইয়ের লিস্ট নেই, সিলেবাসটাও আছে, পরিপূর্ণ সিলেবাস উচ্চ মাধ্যমিক শ্রেণীর। সিলেবাস আমি কেন দিয়েছি? কারণ কারিকুলাম বোর্ড অনুমোদিত যে বইগুলো আছে, যে কোনো পাবলিকেশন তার বই যাতে ভালো মানের হয়, সেই কারণে তাদের মতো করে সিলেবাসের আলোকে লিখেছে। সিলেবাসের কোনো টপিক বাদ পড়লো কি না, আবার অতিরিক্ত কিছু টপিকও থাকে, তারা অ্যাড করে বইয়ের মান বাড়ানোর জন্যে। সেই কারণে সিলেবাসটা দেওয়া, যে আমরা পড়ার সময় দেখব কোনো টপিক যেন কোনোভাবে বাদ না যায়। আর একটা বিষয় আছে, আমার পাঠ পরিকল্পনাটাও কিন্তু দেওয়া আছে, দেখবা 16 নম্বর পৃষ্ঠায়। বইয়ের যে লিস্ট, 13টা বইয়ের লিস্ট আছে। আমি বলেছিলাম প্রথম 4টি, 1 থেকে 4 পর্যন্ত। প্রথমটা আছে অনুপম পাবলিকেশনের বই, দ্বিতীয়টা আছে সরোজকান্তি সিংহহাজারি, সাথে আছে লেকচার পাবলিকেশন, তৃতীয় আছে অক্ষরপত্র। এই যে 1, 2, 3 এই ক্রমিক 3 নম্বরের ভিতরে 4টে রাইটারের বই আছে। এই 4টে রাইটারের বইয়ের মান কিন্তু সমান, সাথে কবির এবং রবিউল দেওয়া আছে। কিন্তু আসলে সব কলেজে ম্যাক্সিমাম ঘুরে ফিরে এই প্রথম যে 3 ক্রমিক নাম্বার 1 ডক্টর মহাসিন, সুবিত চৌধুরী, জ্যোতির্ময় মুখার্জি, এটা হলো অনুপম পাবলিকেশনের। আর সঞ্জিত কুমার গুহ নাম্বার 2, তার সাথে নাম্বার 2তে আবার ডক্টর সরোজকান্তি আছে। এটা দুটো পাবলিকেশনের দুটো বই। 3 নম্বর মাহবুব হাসান লিঙ্কন, ডক্টর আব্দুল করিম আর নুরুল ইসলাম, এটা হলো অক্ষরপত্র পাবলিকেশনের বই।
যারা ইংলিশ ভার্সনে আছো, শাইন কলেজের ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা সাধারণত 2 এবং 3 এই দুটো বই কেনে, সরস্কান্তিরটাও কেনে, আবার অক্ষরপত্রেরটাও কেনে। বইয়ের বিষয়টা এখনই কিন্তু গুরুত্ব না, তো আমি জানিয়ে দিলাম যে এই বইগুলো তোমরা কিনতে পারো। তারপরে পাঠ পরিকল্পনা আছে। আমরা গত ক্লাসে কিন্তু তোমাদের বলেছিলাম যে রসায়ন একটা প্রচলিত আছে যে রসহীন একটা, কিন্তু আসলে রসায়ন যদি তুমি বুঝে শিখে পড়ো তাহলে কিন্তু অতটা রসহীন লাগবে না। আমার তো মনে হয় এর থেকে আরো ফিজিক্স বেশি কঠিন মনে হয় আমার কাছে রসায়ন থেকে। তোমাদের মোটামুটি সব স্যারের সাথেই পরিচিতি হয়েছে। রাশেদ স্যার জীববিজ্ঞান ক্লাস নিয়েছেন, জ্যোতির্ময় স্যার ফিজিক্স ক্লাস নিয়েছেন একদিন, আর নাসিম আকাশ তো 2টা ক্লাস নিয়েছে, অর্থাৎ আইসিটি নিয়েছে এবং ম্যাথমেটিক্স নিয়েছে। তো যার যার সাবজেক্টে যখন কথা বলা হয়, জীববিজ্ঞান যখন বলবে তখন বলবে যে বিজ্ঞানের মূল জীববিজ্ঞান, এটা পড়তে হয় বা এটা ছাড়া বিজ্ঞান চলে না। আবার যখন দেখা যাবে তুমি ম্যাথমেটিক্স পড়বে, যে তখন বলবে যে ফাদার অফ সায়েন্স, ম্যাথ ছাড়া কোনো শাখায় যাওয়া যাবে না। আবার যখন ফিজিক্স পড়বে তখন দেখা যাচ্ছে বলবে যে মাদার অফ ফিজিক্স, অর্থাৎ ফিজিক্স হলো মাদার অফ সায়েন্স। তাহলে কেমিস্ট্রি কি, রসায়ন কি? আসলে একটা সাবজেক্ট আর একটা সাবজেক্টের পরিপূরক। বিজ্ঞান পড়তে গেলে তুমি রসায়ন বাদ দিয়েও পদার্থ পড়তে পারবে না, ম্যাথ বাদ দিয়েও তুমি ফিজিক্স পড়তে পারবে না, রিলেটেড প্রতিটার সাথে প্রতিটা। তো আমাদের বাস্তব জীবনেও তেমনি প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু গুরুত্ব আছে। তো রসায়ন কিন্তু তুমি একটু খেয়াল করো যে আমরা রসায়ন ছাড়া কিন্তু চলতে পারি না। আমি কিন্তু বলবো না যে শুধু রসায়নই প্রধান, অন্যগুলো সাবসিডারি না। তো তুমি রসায়ন ছাড়া কিন্তু চলতে পারবে না। তুমি তোমার শরীর, তোমার দেহ, এই যে গঠন অর্গান, প্রতিটা অর্গান এটা কিন্তু সব যৌগ, অর্থাৎ রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থ, জৈব পদার্থ আছে, অজৈব পদার্থ আছে। মানুষের শরীরের টোটাল ওয়েটের 70% পানি, সেটা একটা কেমিক্যাল। আমরা প্রতিনিয়ত খাবার খাই, সবগুলোই কিন্তু যৌগ, রাসায়নিক পদার্থ। আমরা পোশাক পরি, এই যে গেঞ্জি গাইতে আছি, সেলুলোজ। যত পোশাক পরি, তুমি টেবিলে বসে লিখছো, কাঠ বা প্লাস্টিকের টেবিল, সেটাও কিন্তু যৌগ, জৈব যৌগ। তুমি যেটাই লিখছো কাগজ, সেটাও কিন্তু জৈব যৌগ, কার্বোহাইড্রেট। যেটা দিয়ে লিখছো পেন, সেটাও জৈব যৌগ, যে কালি দিয়ে তুমি লিখছো। তাহলে রসায়ন ছাড়া কিন্তু তুমি একটি স্টেপে তুমি এগোতে পারবে না। তুমি কাপড় পরিষ্কার করো, সাবান, সেটা জৈব যৌগ বা রসায়নের অংশ। তুমি অসুখ হলে যে ইনজেকশন পুশ করো বা ট্যাবলেটগুলো খাও, সেটাও কিন্তু বিভিন্ন ধরনের যৌগ, রাসায়নিক উপাদান। তোমার কোনো অসুখ হয়েছে সেটা নির্ণয় করার জন্য আমরা ডায়াগনোসিস করার জন্য যে পদ্ধতি ব্যবহার করি, সেখানেও কিন্তু রসায়নের ভূমিকা আছে, ম্যাথমেটিক্সের ভূমিকা আছে, ফিজিক্সের ভূমিকা আছে। সব মিলেই কিন্তু সায়েন্স বা আমরা বিজ্ঞান। তো গত ক্লাসে যেটা তোমাদের সাথে শুধু আলোচনায় হয়েছিল, আজকে কিন্তু আমরা একটু সাধারণ আলোচনায় যাব। তোমাদের যেটা বলেছিলাম যে আমাদের রসায়ন পড়তে গেলে
এটাকে কঠিন মনে না করে কিন্তু সহজ হিসেবে নিতে হবে। আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো যে তোমার সেই পড়াটাকে আরও সহজ করা, সঠিকভাবে সিলেবাসটা সম্পূর্ণ করা। গতদিন বলেছিলাম যে উচ্চ মাধ্যমিক শ্রেণীর সিলেবাস ইনকমপ্লিট করে উচ্চ মাধ্যমিক পাশ করা যাবে, কিন্তু তুমি না শিখে যদি পাশ করো, না বুঝে শেখো, শিখা দুই রকম, একটা বুঝে শেখা, একটা মুখস্থ করে কিছুদিন রাখা। এইভাবে ইন্টারমিডিয়েট কিন্তু তুমি শেষ করতে পারবে, কিন্তু ভালো জায়গায় তোমাকে যেতে গেলে তোমাকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর সিলেবাসটা পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে শেষ করতে হবে। আমি গতদিন তোমাদের সিলেবাস সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম যে আমাদের প্রথম পত্রে 5টি অধ্যায়, দ্বিতীয় পত্রেও কিন্তু 5টি অধ্যায়। আমি অধ্যায়গুলোর নামও লিখে দিয়েছিলাম গতদিন। আমরা কিন্তু অধ্যায়ে প্রবেশ করব না, সেই অধ্যায়ে প্রবেশ করার আগে ওয়েলকাম স্যার, হাসান স্যার এসছেন লাইভে। যাই হোক, তোমরা আজকে কিন্তু লাইভে কম স্টুডেন্ট, 25-23, গতদিন কিন্তু 40-48 জন জয়েন করেছিলে। কেন আজকে কি তোমাদের একটা ডিসিশন হবে সেই টেনশন? কি হবে, তোমরা আর কি চাও? তোমাদের তো হাসান স্যার গত 2টি বছরে সব কিছুই সুন্দর করে শেষ করেছে। পরীক্ষা হবে, পরীক্ষা দেবে, ভালো করবে, এতে কোনো সন্দেহ নেই। বুঝেছো? দেখো, তোমাদের আমি যে গ্রুপে যে নোটটা দিয়েছিলাম এটা সব বইতে আছে। ওখানে দেখবে যে 18টি ধাতুর প্রতীক সংকেত যোজনী আছে। এগুলো তোমাদের ম্যাক্সিমামই কিন্তু তোমরা এসএসসি লেভেলে পড়েছো। 18টি পড়োনি, অনেকেই পর্যায় সারণীর 36টা একটানা মুখস্থ আছে, অনেকের আরো বেশি মুখস্থ আছে, 50টা মুখস্থ আছে। তো এই 18টা আমি কেন দিয়েছি, যে 18টা তুমি যদি মনে রাখো, কিছু মৌলের যোজনী পরিবর্তনশীল আছে, তাদের দিয়েছি। কিছু মৌলের যোজনী নির্ধারিত, একটাই যোজনী হয়, সেই রকম কিছু ধাতুর আমি চার্টে দিয়েছি। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিলভার, ক্যালসিয়াম, বেরিয়াম, এগুলো তোমরা জানো। পরিবর্তনশীল আছে মার্কারি, পারদ, এটা কিন্তু 1 এবং 2। মার্কিউরাস কম যোজনী হলে, নিম্ন যোজনী হলে আমরা আস উল্লেখ করি, আর উচ্চ যোজনী হলে আমরা ইক উল্লেখ করি। কিউপ্রাস কিউপ্রিক, ফেরাস ফেরিক, এস্টেনাস যখন হবে 2 যোজনী, এস্টেনিক হলে 4 যোজনী। এইগুলো একটু তোমরা সবসময় পড়ার টেবিলে রাখবে। প্রয়োজন হলে ওয়ালে বা টেবিলের গায়ে কোথাও তুমি সেটে রাখতে পারো, যাতে প্রতিনিয়ত দেখা যায়, পড়তে বসলে দেখা যায়। লেড, প্লাম্বাস, প্লাম্বিক, ম্যাঙ্গানাস, ম্যাঙ্গানিক, এরকম 18টা আছে। এরপরে অল্প কিছু অধাতু আছে তোমাদের জানা, কিন্তু হাইড্রোজেনের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, আয়রন, ব্রোমিন, আয়োডিন, এদের যোজনী 1, নাইট্রোজেনের যোজনী 3 এবং 5, কার্বনের দেখো 2 এবং 4, সালফারের কিন্তু 2 হয়, 4 হয়, 6 হয়, ফসফরাসের 3, 5 হয়। আমরা ব্যাখ্যাতে যাব আজকে, যোজনী কাকে বলে, জারণ সংখ্যা কাকে বলে, যৌগমূলক কি, এই যৌগমূলকের চার্জ বা যোজনী কিভাবে নির্ধারিত হয়, এগুলো আমরা আলোচনা করব আজকে। একটু আমি পিছনে দেখি কি অবস্থা। ছাব্বিশ জন জয়েন করেছো স্যার সহ, তার মানে 25 জন। দেখো, আমরা রসায়ন পড়তে গেলে আমাদের কি কি বিষয়ে মৌলিক ধারণা থাকা দরকার সেগুলো বললাম। একেবারেই কিছু মৌলিক ধারণা তোমার থাকা দরকার, সেগুলো হলো
মৌলের প্রতীক, সংকেত, যোজনী, জারণ সংখ্যা, যৌগমূলক তার যোজনী, চার্জ সহ সংকেত, নতুবা তুমি যৌগের সংকেত লিখতে পারবে না। আমরা এসএসসি লেভেলে যে জ্ঞানগুলো অর্জন করেছি সেই জ্ঞানগুলোর প্রয়োগ কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে আমরা দেব। আমরা জানি যে বস্তু দুই প্রকার। বস্তু কাকে বলে? আমরা যা কিছু দেখি, অনুভব করি, যার অস্তিত্ব বুঝতে পারি, এটা হলো বস্তু। তো এই বস্তু কিন্তু দুই প্রকার, একটা হলো পদার্থ আর একটা বিকীর্ণ শক্তি, অর্থাৎ আলো, তাপ, শব্দ, এগুলো কিন্তু আমরা অনুভব করি, বুঝি। কিন্তু বস্তু দুই প্রকার, এক হলো পদার্থ আর এক হলো বিকীর্ণ শক্তি। পদার্থ হলো যার ভর আছে, স্থান দখল করে, গতিশীল বা স্থিতিশীল অবস্থায় বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে আমরা পদার্থ বলি। এই পদার্থ অণু, পরমাণু, আয়ন, এগুলো রসায়নে আলোচনার বিষয়। আর বিকীর্ণ শক্তি, তাপ, আলো, শব্দ, এগুলো কিন্তু আমাদের জ্ঞান থাকা লাগবে। রসায়নে হয়তো শব্দ বা আলো, তাপ এই সম্পর্কে কম আলোচনা, ফিজিক্সে প্রচুর আলোচনা আছে। এই যে পদার্থ, অণু আবার ভাঙলে কি পাওয়া যায়? পরমাণু। পরমাণু ভাঙলে মূল কণিকা। এই মূল কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অস্থায়ী মূল কণিকা আছে, আবার কণিকা আছে। পদার্থের প্রকারভেদ কিংবা গবেষণার বিবেচনায় রসায়নের বিভিন্ন শাখা আছে। দেখো, রসায়নের শাখা সমূহ রসায়নের শাখা নাম্বার 1 অজৈব রসায়ন। নাম্বার 2 জৈব রসায়ন। নাম্বার 3 ভৌত রসায়ন। বেসিক্যালি রসায়নের তিনটা মৌলিক শাখা, অজৈব, জৈব এবং অজৈব, যৌগ এবং ভৌত রসায়ন। ভৌত রসায়ন, অজৈব রসায়ন, যেখানে অজৈব যৌগ সম্পর্কে ধারণা, তার গঠন, আকার, আকৃতি আলোচনা করা হয়, অজৈব রসায়ন। জৈব রসায়ন, যেখানে জৈব যৌগ অর্থাৎ কার্বন ঘটিত যৌগ সম্পর্কে আলোচনা করা হয়, সেটা জৈব রসায়ন। তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে জৈব রসায়নের একটা অধ্যায় আছে। আর ভৌত রসায়ন হলো রাসায়নিক পরিবর্তন, তাপীয় অবস্থা, শক্তি, এই সংক্রান্ত আলোচনা করা হয় যেখানে, সেটা হলো ভৌত রসায়ন। এছাড়া ব্যবহারিক দৃষ্টিকোণে আরো রসায়নের অনেকগুলো মডার্ন শাখা কিন্তু এখন আছে। বিশ্লেষণীয় রসায়ন, তারপরে স্নায়ু রসায়ন। সাম্প্রতিককালে রসায়নের অনেকগুলো শাখা কিন্তু এসছে। আমরা কিছু আলোচনা এর মধ্যেই সেগুলো করব। তার মানে রসায়নে আমরা কি পড়ব? পদার্থের গঠন, পদার্থের রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক পদার্থের বিশ্লেষণ, বিভিন্ন ধরনের আয়ন শনাক্তকরণ, এইগুলো আর কি আমাদের। এখন আসো তাহলে আমরা চলে যাই
যে যোজনী কাকে বলে। যোজনী কাকে বলে তোমরা এসএসসি তে পড়েছো, বিভিন্ন ভাবে সংজ্ঞায় পড়েছো যে যোজনী কাকে বলে। এই যোজনীর সংজ্ঞা এক এক বই এক এক রকম থাকতে পারে। কোন বইতে আছে একটি মৌল অপর মৌলের সহিত যুক্ত হওয়ার ক্ষমতা বা সামর্থ্যকে বলা হয় যোজনী। আবার বলতে পারি একটি মৌল অপর মৌলের সহিত যে কয়টা একক বন্ধন গঠন করে সেইটা তার যোজনী। তাহলে এই যোজনীর বিভিন্ন সংজ্ঞা হতে পারে। আমরা বুঝবো কিভাবে যে একটি মৌলের যোজনী কত, কিভাবে বোঝা যায়? এই বুঝতে গেলে মৌলটির ইলেকট্রন বিন্যাস করতে হয়। তোমরা এসএসসি তে ইলেকট্রন বিন্যাস শিখেছো যে কোনো পরমাণুর যোজ্যতা স্তরে যে কয়টা বেজোড় ইলেকট্রন থাকে সেইটা তার যোজনী নির্দেশ করে। যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যাকে আমরা বলি যোজ্যতা ইলেকট্রন। কোনো মৌলের যোজ্যতা ইলেকট্রন তার যোজনী হতেও পারে নাও পারে। তাহলে যোজ্যতা ইলেকট্রন তার যোজনী হতেও পারে নাও পারে। ইলেকট্রন কাঠামো দেখলে আমরা বুঝবো। যেমন দেখো কার্বন, তার যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে, আমি ভেঙে লিখে দেখাই। 2p-Z এ কোনো ইলেকট্রন নেই। এই যোজ্যতা স্তরে তার মোট ইলেকট্রন কয়টি? 4টি। তাহলে যোজ্যতা ইলেকট্রন 4, কিন্তু এই অবস্থায় তার যোজনী কিন্তু 2, কারণ দুটো বেজোড় ইলেকট্রন আছে। তাহলে দুটো একক বন্ধন সে তৈরি করতে পারবে। তাহলে এই যে কার্বন মনোঅক্সাইড গঠন করে তখন তার যোজনী 2 হয়। কার্বনকে এই কার্বন মনোঅক্সাইডের মধ্যে আবার যদি অক্সিজেন চালনা করি, এটা কার্বনের সাথে অক্সিজেনের আংশিক বিক্রিয়া, পূর্ণ বিক্রিয়া না। তাহলে তখন উত্তেজিত অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস 2s থেকে একটা ইলেকট্রন টু-পি-Z এ উন্নীত হলো। তাহলে দেখো এখন তার যোজ্যতা স্তরে 4টে ইলেকট্রন। এই 4টি ইলেকট্রন কিন্তু সে 4টি একক বন্ধন গঠন করতে পারবে। কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে তখন, এই যে তার যোজনী 4। মিথেন হবে যখন 4টে ইলেকট্রনই বন্ধনে অংশগ্রহণ করবে। যোজ্যতা স্তরের 4টি বেজোড় ইলেকট্রনই কিন্তু তখন বন্ধনে অংশগ্রহণ করবে, তখন কিন্তু তার যোজনী 4 হবে। তাহলে এক কথায় যোজনীর যদি আমরা সংজ্ঞা দিতে চাই, তাহলে যোজনী হলো কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে বেজোড় ইলেকট্রন সংখ্যা তার যোজনী নির্দেশ করে। অধাতুর ক্ষেত্রে, ধাতুর ক্ষেত্রেও কিন্তু এরকমই, যে কয়টি ইলেকট্রন সে ত্যাগ করতে পারে। সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে 1 পজিটিভ আয়নে পরিণত হয়, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করে। তাহলে সোডিয়ামের যোজনী 1। আর অধাতুগুলোর ক্ষেত্রে দেখতে হবে অধাতুরা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। তোমরা এসএসসি তে সমযোজী বন্ধন পড়েছো। অধাতু পরমাণু অপর একটি অধাতু পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করে বন্ধনে আবদ্ধ হয়। তো এই ইলেকট্রন শেয়ার করতে পারবে যে কয়টি বেজোড় ইলেকট্রন থাকবে। স্বাভাবিক অবস্থায় কার্বনের 2টি বেজোড় ইলেকট্রন থাকে, সে দুটো বন্ধন গঠন করে। একটা সমযোজী বন্ধন আমরা একটা ভগ্ন রেখা দ্বারা প্রকাশ করি। এই যে 2টি ভগ্ন রেখা কার্বন আর অক্সিজেনের মাঝে, যোজনী 2। এখানে দেখো 4টি ভগ্ন রেখা, যোজনী 4। এই যে কেন যোজনী 4? সে কেন 4টে বন্ধন গঠন করলো? 4টে বেজোড় ইলেকট্রন আছে। সব মৌলই চাই নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো অর্জন করতে। তার মানে প্রকৃতিতে এক পরমাণু অণু হিসেবে থাকে শুধু নিষ্ক্রিয় গ্যাস।
নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনীয় কাঠামোতে দেখা যায় তার যোজ্যতা স্তরে হিলিয়াম বাদে 8 ইলেকট্রন কাঠামো আছে, S2p6। তো সবাই চাই তার যোজ্যতা স্তরে 8 ইলেকট্রন কাঠামো অর্জন করতে। তাই একটি মৌল অপর মৌলের সাথে ইলেকট্রন শেয়ার করে যুক্ত হয়, হয়ে পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো অর্জন করে, অর্থাৎ যেটাকে আমরা বলি অষ্টক নিয়ম। অষ্টক পূরণ করতে চায় সবাই। ধাতু হলে তারা ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করে, যেমন সোডিয়াম। তার যোজ্যতা স্তরে একটা ইলেকট্রন আছে, এই যে দেখো একটা। আমরা বলেছি সর্বশেষ যে শক্তি স্তর সেইটি হলো যোজ্যতা স্তর বা ভ্যালেন্স সেল। তো এর ভ্যালেন্স সেলে একটি ইলেকট্রন আছে, তাহলে এই একটি ইলেকট্রন সে ত্যাগ করলে নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো অর্জন করবে। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে যখন সোডিয়াম পজিটিভ হয় তখন সে দেখো এই যে নিয়নের গঠন অর্জন করে। এই সোডিয়াম পজিটিভ তখন যে কোনো একটি নেগেটিভ অ্যানায়নের সাথে যুক্ত হয়ে আয়নিক বন্ধন গঠন করে। রায়ন ফয়সাল আদাব। তোমরা যারা লাইভে আছো 26 জন, তোমাদের কি কোনো সমস্যা আছে শব্দ বা ভিডিওই? একটু লিখে জানাও কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। আবার দেখো এই ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইডে পরিণত হয়, তখন সে তার পরবর্তী নিষ্ক্রিয় গ্যাস, ক্লোরিনের পরে নিষ্ক্রিয় গ্যাস কে আছে? আর্গন। এই যে আর্গনের গঠন কাঠামো অর্জন করলো। এই সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন মিলে ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বলে তারা আয়নিক বন্ধন গঠন করে। তাহলে বন্ধন গঠনের সময় কিন্তু মৌল তার যোজ্যতা প্রদর্শন করে, যোজনী প্রদর্শন করে। তাহলে যোজনীর এক কথায় সংজ্ঞা হলো কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি বেজোড় ইলেকট্রন থাকে সেইটা তার যোজনী, অথবা যে কয়টি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করে, অথবা যে কয়টি ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করে সেই সংখ্যায় তার যোজনী। এখন এই যোজনী তোমরা মুখস্থ করবে। এই চার্টের 18টা ধাতুর আর 12টা অধাতুর, আর করা লাগবে না, এই কয়টাই করো আপাতত। এবার দেখো পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে এই যে কার্বন 2, আবার কত 4। তো এরকম পরিবর্তনশীল জারণ অবস্থা সালফার করে। দেখো সালফার স্বাভাবিক অবস্থায় তার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p4, এটা স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। 16 সালফার 16। তাহলে ভেঙে যদি লিখি 3p1 3pz1, এর কিন্তু d অরবিটাল আছে ফাঁকা। তাহলে এই যে যোজ্যতা স্তরে তার মোট ইলেকট্রন 6টি। তাহলে সালফারের ভ্যালেন্স সেলে যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্সি ইলেকট্রন সংখ্যা 6। তো এই অবস্থায় তার যোজনী কিন্তু 2 হয়। সে তখন H2S গঠন করে। এই যে আমরা এরকম দেখাই যে সালফারের সাথে 2টি হাইড্রোজেন
আর এই যে দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন রয়ে গেছে। এবার যদি আমরা সালফারকে উত্তেজিত করি, অর্থাৎ এই সালফারের মধ্যে যদি আমরা উচ্চ তড়িৎ ঋণাত্মক পরমাণু ফ্লোরিন যোগ করি, তো ফ্লোরিনের প্রভাবে সালফার উত্তেজিত হয়ে তার যোজ্যতা স্তরে পি অরবিটাল থেকে একটা ইলেকট্রন এই যে ডি তে উন্নীত করলো। তোমরা নিশ্চয়ই এসএসসি তে পড়েছো পি উপশক্তি স্তর তিনটা অরবিটালে ভাগ হয়, 3px 3py 3pz। আবার ডি উপস্তর এই 3d এর কিন্তু পাঁচটা অরবিটালে ভাগ হয়, এদেরও নাম আছে dxy, এরকম dyz dzx। এই ধারণা বা জ্ঞান আছে না তোমাদের যে পি উপস্তর তিনটা অরবিটালে ভাগ হয়, ডি উপস্তর পাঁচটা অরবিটালে ভাগ হয়? একটু লিখে বলো, জানো এটা? জি, সবাই জানি। এইটুকু বিশ্বাস রাখি যে যারা হাসান স্যারের কাছে এসএসসি লেভেল পড়ো তাদের বেসিক জ্ঞান কিন্তু থাকে। অনেকেই কিন্তু এগুলো পারে না, জানেও না। দেখো তাহলে এই অবস্থায় তার যোজ্যতা স্তরে 6টি ইলেকট্রন আছে, কিন্তু বেজোড় 4টি। তাহলে সে 4টি একক বন্ধন তৈরি করতে পারবে, অর্থাৎ SF4 গঠন করবে। সালফার টেট্রাফ্লোরাইড, এখানে সালফারের যোজনী কত? 4। এখানে যোজনী ছিল 2, এখানে যোজনী হলো 4। আমি যদি এই সালফারের মধ্যে আরো তড়িৎ ঋণাত্মক পরমাণু ফ্লোরিন যোগ করি, তাহলে আরো উত্তেজিত অবস্থায় তখন 3s থেকে ইলেকট্রনটি xy 3d yz। দেখো এখন 6টাই বেজোড়, তাহলে এখন তার যোজনী হবে কত? 6। SF6 গঠন করবে। তাহলে এই যে সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। তোমরা এসএসসি তে পড়েছো নাইট্রোজেনের যোজনী 3, 5, আবার ফসফরাসের যোজনীও 3, 5। কিন্তু একটা ব্যাখ্যা পড়েছো, খেয়াল করো, NH3 গঠিত হয়, PH3 গঠিত হয়, NCl3 গঠিত হয়, PCl3 গঠিত হয়, PCl5 গঠিত হয়, কিন্তু NCl5 গঠিত হয় না। তাহলে নাইট্রোজেনের যোজনী 5 হবে কিভাবে? সে তো NCl5 গঠন করে না, কিভাবে তার যোজনী 5 হবে? ফসফরাস তৃতীয় পর্যায়ের মৌল, নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ের মৌল। দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস, দ্বিতীয় শক্তি স্তরে দুইটা উপশক্তি স্তর, 2s আর 2p। 2d বলে কোনো উপশক্তি স্তর নেই, কিন্তু এই 2d উপশক্তি স্তর নেই। তৃতীয় শক্তি স্তরে তিনটা উপশক্তি স্তর, 3s 3p এবং 3d। এর 3d ছিল কিন্তু নাইট্রোজেনের তো নেই,
তাহলে একে যদি তুমি উত্তেজিত করো বেজোড় ইলেকট্রন কিন্তু 3টের বেশি হবে না। তার যোজ্যতা স্তরে মোট ইলেকট্রন 5টা, বেজোড় আছে কয়টা? 3টে। তাহলে N Cl3 গঠন করবে, N H3 গঠন করবে, এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থেকে যাবে। ওই সালফারে যেমন 2 জোড়া ছিল। তাহলে নাইট্রোজেনের যোজনী 3, NCl5 কিন্তু হচ্ছে না। ব্যাখ্যা হলো যে তার যোজ্যতা স্তরে 2s 2p উপস্তরে 2px 2py 2pz। তাহলে উত্তেজিত করলেও বেজোড় ইলেকট্রন সংখ্যা বাড়বে না, 3টে একক বন্ধন ছাড়া সে গঠন করতে পারবে না। তাহলে যোজনী 5 কিভাবে হবে তার ব্যাখ্যা দেব, কিন্তু ফসফরাসের ক্ষেত্রে সহজ। ফসফরাস তৃতীয় পর্যায়ের মৌল, 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1। এই যে 3d অরবিটাল ফাঁকা আছে, তাহলে এই অবস্থায় যোজ্যতা স্তরে তার 5টি ইলেকট্রন থাকলে 3টি বেজোড় আছে, সে NCl3 গঠন করে। কিন্তু ফসফরাসের মধ্যে আমরা আরো ক্লোরিন যোগ করলে তখন উত্তেজিত অবস্থায় এই যে 3s থেকে একটা ইলেকট্রন 3d ফাঁকা অরবিটালে উন্নীত হয়। এই যে দেখো এখন তার 5টা বেজোড় ইলেকট্রন হয়েছে, দেখেছো? তাহলে 5টা বেজোড় ইলেকট্রন হয়েছে। ফসফরাস কিন্তু 5টি একক বন্ধন গঠন করে PCl5 গঠন করতে পারবে। PCl3 তো পারেই, সরি, এই যে PCl3 পারলো গঠন করতে পারলো, PCl5ও হলো। তাহলে NCl5 কিন্তু গঠন হয় না। তাহলে নাইট্রোজেনের যোজনী কিভাবে 5 হবে জানো কেউ? লিখে জানাও কেউ জানো কিনা নাইট্রোজেনের যোজনী 5 হয় কিভাবে? সে কিন্তু 5টা একক বন্ধন গঠন করতে পারে না। পঁচিশ 26 ওঠানামা করছো তোমরা, কিন্তু গতদিন কিন্তু 41 জন ছিলে। আজকে কি পরীক্ষার ডিক্লারেশনের ভয়ে নার্ভাস হয়ে গেছে সবাই? জানো কিনা নাইট্রোজেনের যোজনী 5 কিভাবে হয়? জানো কি? লিখে জানাও একটু, জানো কিনা নাইট্রোজেনের যোজনী 5 হয়? জানি না। প্রভাব আসলেই তাই, কিন্তু আমরা মুখস্থ করেছি নাইট্রোজেনের যোজনী 3 হয় 5 হয়, কিন্তু তার ব্যাখ্যা জানি না যে কেন 5 হয়, কিভাবে 5 হয়। এটা সালফারের ব্যাখ্যা তো দিতে পারলে 2 4 6, ফসফরাসের ব্যাখ্যা দিতে পারলে 3 এবং 5, এর ব্যাখ্যাটা কিন্তু দিতে পারছো না। কারণ নাইট্রোজেন কখনোই 5টি একক বন্ধন গঠন করে না। 5টি একক বন্ধন গঠন না করেও যদি তার যোজ্যতা স্তরের 5টি ইলেকট্রনই বন্ধনে অংশগ্রহণ করে তখন আমরা যোজনী 5 ধরি। কারণ যোজনীর যে সংজ্ঞা, যোজনীর যে বেসিক ব্যাখ্যা সেটা বললাম, যোজ্যতা স্তরে বেজোড় ইলেকট্রন সংখ্যা যোজনী। যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা তার যোজ্যতা ইলেকট্রন। ওই যোজ্যতা ইলেকট্রন তার যোজনী হতেও পারে নাও পারে। কখন তার যোজ্যতা স্তরের ইলেকট্রন যোজনী হবে? যদি ওই ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে। এই বন্ধনে অংশগ্রহণ
পাঁচটা বেজোড় হয়ে পাঁচটা একক বন্ধন তৈরি করা, এটাও যোজনী 5। কিন্তু যদি এমন হয় তিনটে একক বন্ধন হলো, আর এই যে এক জোড়া ইলেকট্রন আছে, এই ইলেকট্রন জোড়া যদি কারোর সাথে বন্ধনে আবদ্ধ হয়, কিভাবে হবে? বেজোড় তো হচ্ছে না। তো তোমরা এসএসসিতে সমযোজী বন্ধন পড়েছো, তোমরা কি সন্নিবেশ সমযোজী বন্ধন পড়েছো? একটু দ্রুত লিখে জানাও। তোমরা কি এসএসসিতে সন্নিবেশ সমযোজী বন্ধন পড়েছো? না স্যার জানি না। জি পড়েছে, এই যে জ্যোতি বলল পড়েছে। তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধনের ধারণা যদি থাকে, তাহলে নাইট্রোজেনের যোজনী কিভাবে পাস হয় তার ব্যাখ্যা আমরা দিতে পারবো। দেখো, যখন আমি আয়নিক বন্ধন দেখিয়েছিলাম, যে কয়টা ইলেকট্রন ত্যাগ করে সেটা তো যোজনী। ধাতু সোডিয়াম যোজনী 1, একটা ইলেকট্রন ত্যাগ করে। বন্ধনে অংশগ্রহণ করা ইলেকট্রন সোডিয়ামের কয়টা? একটা। সে আয়নিক বন্ধন হোক আর ধাতব বন্ধন, যখন অসংখ্য ধাতব পরমাণু যুক্ত অবস্থায় থাকে, প্রত্যেকটি ধাতু তার যোজ্যতা স্তরের যে কয়টি ইলেকট্রন ওই ধাতব বন্ধনে অংশগ্রহণ করাতে পারে, সেই সংখ্যাই কিন্তু ওই ধাতুর যোজনী। তাহলে কোনো মৌল যে কোনো ধরনের বন্ধন গঠনের সময় যে কয়টি ইলেকট্রন ওই বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, সেই ইলেকট্রন সংখ্যাই কিন্তু তার যোজনী। তাই বলা হয় যে যোজ্যতা স্তরের ইলেকট্রনই যোজনী নির্দেশ করে, কিন্তু ব্যতিক্রম আছে। দেখো, যখন সমযোজী বন্ধন হয়, ইলেকট্রন শেয়ার করে বন্ধন হয়, পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো অর্জন করে, অষ্টক পূরণ করে আমরা বলি। এই অষ্টক নিয়মের ব্যতিক্রম আছে, অষ্টক নিয়মের ব্যতিক্রমও কিন্তু আছে। অষ্টক সংকোচন হয়, আবার অষ্টক সম্প্রসারণ হয়। যেমন বেরিলিয়াম ক্লোরাইড, এ যখন ক্লোরিনের সাথে বন্ধন গঠন করেছে, তখন এর চারিপাশে ইলেকট্রন হয়েছে 4টি, অষ্টক পূরণ হয়নি। ব্রোন ট্রাইক্লোরাইড, এর অষ্টক পূরণ হয়নি, অষ্টক সংকোচন। তাহলে অষ্টক নিয়মের ব্যতিক্রম আছে সমযোজী বন্ধনে। আবার PCl3 যখন 3টে বন্ধন গঠন করেছে ফসফরাস ক্লোরিনের সাথে, দেখো অষ্টক পূরণ, 3 জোড়া বন্ধন জোড়, 1 জোড়া মুক্ত জোড়। কিন্তু যখন PCl5 5টা বেজোড় ইলেকট্রন হয়েছে, তখন অষ্টক পূরণ হয়ে আরো বেশি হয়ে গেল, এটা অষ্টক সম্প্রসারণ। 10টা ইলেকট্রন হয়েছে, দেখো এখানে 8টা। তাহলে অষ্টক যেমন সংকোচন আছে, অষ্টক পূরণ তো ম্যাক্সিমাম যৌগের মূল লক্ষ্য হলো নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো অর্জন, অর্থাৎ তার যোজ্যতা স্তরে 8 ইলেকট্রন কাঠামো। তো 8 ইলেকট্রন কাঠামোর থেকে কম হলে তাহলে অষ্টক সংকোচন। হাইড্রোজেন যখন ক্লোরিনের সাথে যুক্ত হয়, ক্লোরিনের যোজ্যতা স্তরে 7টা ইলেকট্রন ছিল, 2 2 4 2 6 আর 1 7। এই বন্ধনটি যখন গঠন করেছে, আমরা H বন্ড Cl বলি। ক্লোরিনের অষ্টক পূরণ হয়েছে, কিন্তু হাইড্রোজেনের দেখো অষ্টক পূরণ হয়নি। হাইড্রোজেনের 2টো ইলেকট্রন হয়েছে তার যোজ্যতা স্তরে, কারণ তার আছেই একটা, সেই কারণে তার তো অষ্টক পূরণের স্কোপই নেই। এইবার আসো, নাইট্রোজেনের যোজনী পাস হয় কিভাবে, খেয়াল করো। তোমরা সন্নিবেশ সমযোজী বন্ধন যারা পড়েছো,
যারা পড়নি তারা একটু শোনো। দুটি ইলেকট্রন শেয়ার করে যখন বন্ধন হয় সেটা হলো সমযোজী বন্ধন। এই যে বোরন আর ক্লোরিনের মধ্যে একটা বন্ধন হয়েছে, হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে একটা বন্ধন হয়েছে, এটা হলো শেয়ার করে বন্ধন জোড় ইলেকট্রন দুটি পরমাণুর কাছ থেকে এসছে। কিন্তু যদি এমন হয় বন্ধন হবে দুটি ইলেকট্রন শেয়ার করে, কিন্তু ওই বন্ধন জোড় ইলেকট্রন একটি পরমাণুর কাছ থেকে যদি আসে সেটাকে আমরা বলি সন্নিবেশ সমযোজী বন্ধন। এই যে NH3 নাইট্রোজেনের সাথে তিনটে হাইড্রোজেন হলো বন্ধনে, আর এই যে এক জোড়া ইলেকট্রন রয়ে গেছে, যখন হাইড্রোজেন পরমাণু তার ইলেকট্রন বিন্যাস 1s1, তার একটা বেজোড় ইলেকট্রন আছে, শেয়ার করে তিনটে বন্ধন গঠন করলো। কিন্তু যখন হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে 1s0 অর্থাৎ H পজিটিভ আয়ন, তার একটা অরবিটাল আছে ফাঁকা কিন্তু কোনো ইলেকট্রন নেই। তো এই H পজিটিভ আয়ন যখন NH3 এর মধ্যে যোগ করব তখন এই যে এই দুটো ইলেকট্রন শেয়ার করে একটা বন্ধন হবে, যেটাকে আমরা এরকম অ্যারো চিহ্ন দ্বারা দেখাই, অ্যারো চিহ্ন দিয়ে দেখাই। এই দুটি ইলেকট্রনই নাইট্রোজেনের কাছ থেকে এসেছে। H পজিটিভ আয়ন কোনো ইলেকট্রন যোগান না দিয়ে ওটাকে শেয়ার করেছে, তার মানে H পজিটিভের ফাঁকা অরবিটাল আছে আর নাইট্রোজেনের এক জোড়া ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল আছে, তারা পরস্পর শেয়ার করে দুইজনের মাঝে ইলেকট্রন। তাহলে এই অবস্থায় অ্যামোনিয়াম আয়নে নাইট্রোজেনের 5টি ইলেকট্রনই বন্ধনে ব্যবহৃত হয়েছে। এখানে নাইট্রোজেনের যোজনী 5। সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ার করে। হ্যাঁ, সমযোজী বন্ধন মানে তো দুটি অধাতব পরমাণু ইলেকট্রন শেয়ার করে দুইজনের মাঝে এক জোড়া ইলেকট্রন সৃষ্টি হয়। এই যে যত দেখিয়েছি শেয়ার অবস্থায় আছে। সন্নিবেশ সমযোজী বন্ধন বুঝেছো? একটু বলো। তাহলে যাদের অষ্টক পূরণ হয়নি তারা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে। দেখো এই যে BCl3, ব্রোনের অষ্টক পূরণ হয়নি। এই যে ব্রোন উত্তেজিত অবস্থায় 1s2 2s1 2px1 2py1 2pz0, খেয়াল করো একটু। এই যে এখানে একটা ক্লোরিন এসছে, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। তাহলে এই যে BCl3 অণু, তার কিন্তু একটা ফাঁকা অরবিটাল আছে, অষ্টক পূরণ হয়নি, একটা ফাঁকা অরবিটাল আছে। এইবার অ্যামোনিয়া এর মধ্যে যোগ করলে এই যে অ্যামোনিয়ার মুক্ত জোড় ইলেকট্রন এর দিকে দিয়ে এরকম শেয়ার করে এই যে শেয়ার অবস্থায় আছে। তাহলে NH3 BCl3 এই কমপ্লেক্সটিতে একটা সন্নিবেশ বন্ধন হলো, ব্রোন আর নাইট্রোজেন শেয়ার করে একটা বন্ধন গঠন করলো। যে ইলেকট্রন দুটোই নাইট্রোজেনের কাছ থেকে গেল, নাইট্রোজেনকে আমরা দাতা পরমাণু বলি, আর বোরন কোনো ইলেকট্রন যোগান না দিয়ে ওই দুটো ইলেকট্রন শেয়ার করে বন্ধনে আবদ্ধ হলো, একে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে নাইট্রোজেনের যোজনী 5 হবে কখন? যখন নাইট্রোজেনের যোজ্যতা স্তরের 5টি ইলেকট্রনই বন্ধনে অংশগ্রহণ করবে। 3টি হলো সমযোজী বন্ধন হলো, আর এক জোড়া ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধন হলো। আমরা সমযোজী বন্ধন প্রকাশ করি ভগ্ন রেখা দ্বারা।
আর সন্নিবেশ বন্ধন প্রকাশ করি এরকম তীর চিহ্ন দ্বারা। যে পরমাণুর থেকে ইলেকট্রন জোড় তাকে দাতা পরমাণু, আর যে পরমাণু কোনো ইলেকট্রন যোগান না দিয়ে ওই ইলেকট্রন জোড় শেয়ার করে তাদেরকে আমরা গ্রহিতা পরমাণু বলি। বুঝেছো তাহলে নাইট্রোজেনের যোজনী কেন 5 হয়, এর ব্যাখ্যা কিন্তু এটা। তাহলে আমরা যোজনী সম্পর্কে একটা ধারণা পেলাম যে যোজনী হলো, আমরা মুখস্থ করি যোজনীর সংজ্ঞা, একটি মৌল অপর মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে বলা হয় যোজনী। অথবা বলি একটি মৌল অপর মৌলের সাথে যে কয়টা একক বন্ধন করে, একক বন্ধন গঠন করে সেটা যোজনী। যোজনীর বেসিক সংজ্ঞা কি? কোনো মৌলের যোজ্যতা স্তরে যে কয়টি বেজোড় ইলেকট্রন থাকে অথবা তার যোজ্যতা স্তরে যে কয়টি ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে তাকে বলা হয় যোজনী। সেই ইলেকট্রন সংখ্যাই হলো যোজনী। তাহলে তোমাদের আমি একটু পড়া দিয়ে দিই ছোট্টখাটো, যা এসএসসি তে পড়েছো, যে নোটটি আমি গ্রুপে দিয়েছি। ধাতু 18টা ধাতুর প্রতীক সংকেত যোজনী মুখস্থ করবে, আর 12টা অধাতু তার প্রতীক সংকেত যোজনী মুখস্থ করবে। এবার আগামী ক্লাসে কিন্তু আলোচনা করব যৌগমূলক নিয়ে, যৌগমূলক এবং জারণ সংখ্যা নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। কিন্তু তুমি 4 নম্বর পৃষ্ঠায় যৌগমূলকের একটা চার্ট আছে, এটা তোমার বইতেও আছে। 24টা যৌগমূলক আছে। এই 24টা যৌগমূলকের সংকেত, চার যুক্ত অবস্থায় সংকেত আর যোজনী, এটা মুখস্থ করবে। আমরা এই যৌগমূলকের গঠন, জারণ সংখ্যা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। এই যে যৌগমূলক হাইড্রোক্সিল, সালফেট, অ্যামোনিয়াম, এরকম 24টা যৌগমূলক আছে। এটার সংকেত, চারযুক্ত অবস্থায় সংকেত এবং যোজনী, এই তিনটে জিনিস মুখস্থ করবে। আর ওই 4 নম্বর পেজে 12টা ল্যাটিন নাম আছে। 12টি মৌলের ল্যাটিন নামই তার প্রতীক হিসেবে আমরা ব্যবহার করি। কপার, সোডিয়াম, আয়রন, লেড, মার্কারি, অ্যান্টিমনি, গোল্ড, সিলভার এবং টিন। আমি তোমাদের আরও একটি ক্লাস জারণ সংখ্যা, যৌগমূলকের গঠনের উপরে নেব। তারপরে আমরা ধীরে ধীরে সিলেবাসে প্রবেশ করব। অর্থাৎ আমি যে গ্রুপে যে পোস্ট দিয়েছি এই সিলেবাস অনুসারে এবং এই পাঠ পরিকল্পনা অনুসারেই কিন্তু আমি পড়াই সব সময়। অর্থাৎ এরপরে আমরা সেকেন্ড পেপারের 3rd অধ্যায় যেটা, সেটাই প্রবেশ করব। সেটাই প্রবেশ করতে গেলে কি কি জ্ঞান জানা লাগবে সেইগুলো একটা ক্লাসে আলোচনা করব। তারপরে আমরা আস্তে আস্তে সিলেবাসে যাব। সকলকে ধন্যবাদ। কিন্তু আমার মনে হলো আজকে